একদিন একটি অসুস্থ গর্ভবতী বাঘিনী বাচ্চা প্রসব করার সময় মারা গেল। তার সদ্য জন্ম নেওয়া ছোট্ট ছানাটি একা পড়ে রইল। পাশ দিয়ে যাচ্ছিল একটা ভেড়ার পাল। সেই ভেড়ার পালের সঙ্গে বাঘের বাচ্চাটি চলতে শুরু করলো। ভেড়ারা যা করে সেও তাই করে, ভ্যা ভ্যা করে চিল্লায়। ভেড়ারা ঘাস খায়, সে ওদের সঙ্গে ঘাস খায়, পাতা খায়, ভয় পায়। সে তার বাঘের জীবনের অস্তিত্ব সম্পর্কে কিছুই জানে না, তার কোনো ধারণাই নাই। বছর দুয়েক পরে বাঘের বাচ্চাটি বড় হলেও সে ওই ভেড়ার মতনই আচরণ করতে থাকে। একদিন এক বাঘ ভেড়ার পালের উপরে আক্রমণ করলো। ভেড়াগুলো যখন ভয় পেয়ে পালাতে লাগলো, বাঘের সেই ছোট্ট ছানাটিও তাদের সঙ্গে পালাতে লাগলো। শিকারী লক্ষ্য করে দেখলো ভেড়ার পালের ভিতরে একটি বাঘের বাচ্চাও দৌড়াচ্ছে। কৌতূহল বশত সে ওই বাঘের ছানার পিছনে ছুটতে শুরু করলো। ভয় পেয়ে ছোট্ট ছানাটি আরো দ্রুত বেগে দৌড়াতে লাগলো আর ভ্যা ভ্যা করে চিৎকার করতে লাগলো। শিকারী বাঘ তাকে নিমিষেই ধরে ফেললো এবং বলল, তুই এটা কি করছিস? তুই তো বাঘ, তুই কেন পালাচ্ছিস? বাঘের ছানাটি কাঁদতে লাগলো আর বলল, না, আমাকে ছেড়ে দাও, আমি ভেড়া। বাঘ ধমক দিয়ে বলল, তুই বাঘ, তুই ভেড়া নোস। তাকে যতই বোঝানো হোক না কেন, ভেড়ার পালের সঙ্গে বড় হওয়া ছানাটি এটা মানতে রাজি না। বাঘ তখন ছানাটিকে নদীর ধারে নিয়ে গেল এবং নদীর জলে তার চেহারাটি দেখালো। ছানাটি তখন একবার পানির দিকে আর একবার বাঘটির দিকে তাকাচ্ছে। তখন সে বুঝতে পারলো তার চেহারা মোটেও ভেড়ার মতো নয়, সে আসলে একটা বাঘ। তারপরে প্রথমবারের মতো তার গলা দিয়ে বাঘের গর্জন বের হলো। সে বুঝতে পারলো সে আর ভেড়া নয়, সে একটি মহা শক্তিশালী বাঘের বাচ্চা। কে জানে আপনিও ভেড়ার মতো জীবনযাপন করছেন, নিজের শক্তি, সামর্থ্য, সম্ভাবনাকে না চিনে ভেড়ার পালের সঙ্গে জীবনযাপন করছেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধে হেরে যাওয়া জাপান এবং জার্মানি কিভাবে তাদের শক্তিকে কাজে লাগিয়ে আবারও অর্থনৈতিক পরাশক্তিতে পরিণত হয়েছে, রুয়ান্ডা কিভাবে জেনোসাইডের পরে দারুণভাবে নিজেকে তুলে ধরেছে, এগুলো আমাদের জন্য অনেক বড় একটি উদাহরণ। আমরা কি কখনো আমাদের শক্তিকে বা সম্ভাবনাকে কখনো চিনতে পারবো? আমরা কি কখনো বাঘের মতো গর্জন দিতে পারবো?